জীবন শুধু রঙিন হাসি নয়, আছে চাপা কষ্ট, আছে না বলা ভয়। প্রতিটি মুখের পেছনে লুকিয়ে থাকি কথা। এই গল্পগুলি বলি আমরা, খাঁটি নির্ভেজাল সত্যতা। আপনাকে স্বাগতম রিয়েল টক্স বাংলা ইউটিউব চ্যানেলে। এখানে নেই সাধারণ ডায়ালগ, নেই নাটকীয়তা, শুধু জীবনের বাস্তবতা আর অনুভবের জগৎ। জীবন গল্প, মন থেকে বলা, মন ছুঁয়ে যাওয়া কিছু কথা, যা আপনাকে ভাবাবে, কখনো হাসাবে, কখনো চোখ ভিজাবে। চলুন দেখি আজকে গল্প কি আছে। জি, শুরু করুন আপনার জীবনের গল্প একবারে ছোটবেলা থেকেই, যেখান থেকে আপনার মন চায়। আমার জন্ম খুবই সাধারণ একটা ফ্যামিলিতে। আমার বাবা একটা পাকিস্তানি একটা কোম্পানিতে জব করতেন, ম্যানেজার পদে। তখন খুব কম স্যালারি পেতেন, বাট ওঠা নিয়ে নাকি হয়ে যেত। আচ্ছা। তো আমরা ভাই বোন ছিলাম 6 জন। আমার 2 ভাই 4 বোন। প্রথমে 2 বোন, তারপরে 1 ভাই, তারপরে আমি। তো আমার বয়স যখন 10 মাস, তখন আনপ্রেজেন্টলি আমার ছোট বোনটা দুনিয়াতে এসে যায়। আমার মা বুঝতে পারেনি যে উনি নেক্সট প্রেগনেন্ট হয়েছেন। যখন আমার ছোট বোনটার জন্মের 3য় দিন আমাকে আমার নানু বাড়িতে দিয়ে দেয়। তো আমি আমার নানু বাড়িতে বড় হয়েছি তখন থেকে। তো যতদিন আমার মামা, ছোট মামা, আমার মায়ের আবার 2 ভাই 2 বোন। জি। তো আমার ছোট মামা যতদিন বিয়ে করে নাই, ততদিন আমি সবার আদরে ছিলাম। মামার আদরে ছিলাম, নানা নানির আদরে ছিলাম। হ্যাঁ, আমার নানা নানির মৃত্যুর আগ পর্যন্ত আমি ওনাদের আদরে ছিলাম। তখন মামা যখন বিয়ে করছেন, তখন আমার আদরটা কান থেকে কমে যায়। কিন্তু আমার মামা আমাকে স্কুলে ভর্তি করার নেই। আচ্ছা। আমার মামার একজন ফ্রেন্ড আসছিলেন, তো উনি দেখছে, তখন আমি আরবি পড়তেছিলাম আমার মামির কাছে। তো উনি দেখছেন আমি পড়ার মধ্যে খুব একটু ভালো। তখন উনি বললেন আমার মামাকে যে তুমি ওকে স্কুল কেন ভর্তি করাচ্ছ না? তো কিছু বলেন নাই। তখন উনি আমাকে বাজারে নিয়ে গিয়ে আমাকে 2টা বই কিনে দিলেন, বা একটা বাংলা বই আর একটা অঙ্ক বই ক্লাস 1-এর। আচ্ছা। তো ওগুলো আমি কিছুদিন বাসায় পড়েছি। বাসায় পড়ার পরে আমার আরেক মামাতো বোন, আরেক মামার মেয়ে, ওর স্কুলে পড়তো, তখন ক্লাস 4-এ পড়তো। ওর সাথে আমি স্কুলে যাওয়া শুরু করি, যদিও আমাকে স্কুলে ভর্তি করে দেয়নি। আচ্ছা। তারপরে স্কুলে ভর্তি না করা অবস্থাতেই যখন ওখানে ফার্স্ট টার্ম পরীক্ষা যখন আসছে, তো আমি পরীক্ষা দিতে পারছি না। তো হেড স্যার যিনি ছিলেন, উনি কিন্তু আমার নানার পরিচিত ছিলেন, যে আমাকে চিনতেন পরিচয় দেওয়ার পরে। তো বলছে তুই স্কুলে ভর্তি হচ্ছিস না কেন? তো আমি বলছি স্যার আমাকে ভর্তি করাচ্ছেন, আমি কি করে হব? তখন উনি বলছেন আচ্ছা ঠিক আছে, পরীক্ষা দেবো, ভর্তি না হলে তো পরীক্ষা দিতে পারবে না। তো ঠিক আছে, আমি তোর নাম রেজিস্টার করে নিচ্ছি, পরীক্ষা দেয়। তো আমি ফার্স্ট টার্ম পরীক্ষা দিয়ে আমি সেকেন্ড হই। তারপরে যখন আমি সেকেন্ড হই, তখন হেড স্যার আমাকে আর ভর্তি করে নিলেন, আর কোনো টাকা পয়সা লাগলো না। তখন ভর্তি করতে 5 টাকা লাগতো। আচ্ছা। ও 5 টাকার কারণে আমি এতদিন ভর্তি হতে পারিনি। জি। তারপর আমি বার্ষিক পরীক্ষায় সেকেন্ড হয়ে ক্লাস 2-তে উঠলাম। ক্লাস 2 থেকে আমি অলওয়েজ আমার রোল নাম্বার 1 ছিল। কিন্তু আমার কখনো যে এরপর আমি বই কিনতাম না, তখন স্কুলেও বই দিত না, সরকারিভাবে কিনতে হতো। তো আমি কি করতাম, আমার 1-এর বই হয়তো বা ক্লাস 2-র বই অন্য একজনকে দিলাম, যে কারো মনে তার 2 জন পড়ালেখা করতেছে, একজন 2-তে বা একজন 3-তে। তো আমার 2-র বই ওকে যে বোনটা 2-তে উঠেছে ওকে দিয়ে, ও 3-র বইগুলো আমি নিতাম। এইরকম চেঞ্জ করে করে পড়তাম। আর আমাদের প্রত্যেক বছরই স্কুলে যে ফাংশনটা হতো, খেলাধুলা হতো, তো ওখানে আমি অনেকগুলো ইভেন্টে প্রাইজ পেতাম। যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক, তারপরে হাই জাম্প, লং জাম্প, 200 মিটার, 400 মিটার দৌড়, স্কিপিং, সুই সুতা, এগুলো তো আমি অলওয়েজ ফার্স্ট হতাম। ওইখানে আমি যে প্রাইজগুলো পেতাম, খাতা কলম ওগুলো দিয়ে আমার হয়ে যেত। ইভেন বছরের লাস্টে গিয়ে যখন আমি, ওই সময় বাবা কোথায়? আমার বাবা ছিলেন না। আমার 3 বছর বয়সে আমার বাবা মারা গেছেন। মারা গিয়েছিলেন? জি। আচ্ছা। তো আমার মা অনেক কষ্ট করে আমার বাকি ভাই বোনদের বড় করেছেন। জি। তারপরে ওই বছর লাস্টের দিকে এসে যখন আমি খাতা কলমে ক্রাইসিসে পড়ে যেতাম, তো মাঝে মধ্যে স্কুলে যাওয়ার সময় আমার নানা আমাকে 25 পয়সা 50 পয়সা এরকম দিতেন। তো ওইগুলো আমি জমায় রাখতাম, তখন আমি ওই খাতা কলম এগুলো কিনতাম। আবার মাঝে মধ্যে ইউনিসেফ থেকে কতগুলো খাতা দিত, ওইটা পেলেও আমার হয়ে যেত। জি। তো এইভাবে আমি ক্লাস 7-এ আসি। 7 পর্যন্ত উঠে ক্লাস হাই স্কুলে উঠেও আমাকে ভর্তি করায় নাই। এরকম 4-5 মাস স্কুলে না যাওয়ার ফলে, তো হাই স্কুল প্রাইমারি স্কুল একসাথেই ছিল। তো
তখন একদিন মোহাম্মদ আলী স্যার আমাকে আমরা স্কুলে টিউবওয়েল থেকে পানি নিয়ে আসতাম, পানি খাইতাম। তো আমি সেরকম সকালে একদিন পানির জন্য গেছি, তো হাই স্কুলের হেড স্যার আমাকে দেখেছেন। তো বলছি কি তুমি এখনো ভর্তি হও নাই, স্কুলে আসো না কেন, তুমি তো পড়ালেখায় ভালো। তো আমি বলছি স্যার অ্যাকচুয়ালি আমি ভর্তি হতে পারি নাই। তো বলছি ঠিক আছে তুমি আজকে স্কুল টাইমে আমার সাথে দেখা করো। তো আমি গেলাম স্কুলে, তখন উনি আমাকে বলছে ঠিক আছে তোমার তো বোধহয় আর্থিক সমস্যাটা খুব বেশি। তো উনি আমার বাবা মার কথা জিজ্ঞেস করলেন, তো আমি বলছি স্যার আমার বাবা নেই, আমি নানা বাড়িতে থাকি। তখন উনি আমাকে নিজে স্কুলে ভর্তি করায় নিলেন। আচ্ছা আচ্ছা। ক্লাস 6-এ। তারপরে আমি ক্লাস 6 থেকে তখন আমি যেহেতু 5 মাস পরে ভর্তি হয়েছি, তো আমার রোল নাম্বার 9 হয়, মেয়েদের মধ্যে 2nd, ছেলে মেয়ে উভয়ের মধ্যে আমি টপ 10-এর মধ্যে ছিলাম। তো আমি যখন ক্লাস 7-এ পড়ি, সেপ্টেম্বর মাস, তখন জোহরের নামাজ পড়তেছিলাম। ওই সময় আমার মামার সাথে একজন লোক আসেন। আচ্ছা। তো ওনারা আমাকে আমি ওনাদেরকে নাস্তা দিতে গেছি নামাজ পড়ে উঠে। এরপরে তো হ্যাঁ চলে যেরকম মানুষ আসে সবাই চলে গেছে। পরে 2-1 দিন পরে শুনতেছি উনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন। ওনার বয়স তখন 45 এক্সিট করছে। আচ্ছা আচ্ছা। উনি দুবাই থাকতেন। তো ওনার তখন উনি অলরেডি 5 সন্তানের জনক। ওকে। ওনার 5টা ছেলে মেয়ে, ওনার 2nd মেয়ে আমার সমবয়সী। হ্যাঁ। তারপরে আমার মামা তখন বেকার ছিলেন। আমার মামা একটা মেস ফ্যাক্টরিতে চাকরি করতেন। তার আগে ওনার চাকরি চলে যায়, তখন উনি বেকার ছিলেন। তো উনি নাকি আমার মামাকে বলেছেন যে বিদেশে নিয়ে যাবেন, হ্যাঁ আমাকে পড়ালেখা করাবেন, এইসব যখন বলছে মামা আমাকে ওনার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছেন। কিন্তু এই কথা শুনে আমার মা, আমার ভাইটা আমার 6 বছরের বড়, এবং আমার মেজো আপা, ওরা কেউ বিয়েতে রাজি না। কিন্তু আমার মামা নাসুর আমার মামা বলছেন আমি ছোটবেলা থেকে বড় করেছি, আমি বিয়ে দিব, আর সে বেটার আর কিছু পাবো না। তো এখন সতীনের করে বিয়ে হলে কি হবে, সতীন ছাড়া বিয়ে হলে কি হবে, আমি এইগুলো কিছুই বুঝতাম না। তখন আমার 12 বছর চলতেছে মাত্র। আমি তারপরে আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য অনেক ঝগড়াঝাটি হচ্ছে। তখন আমার ভাই এক পর্যায়ে মারামারি পর্যন্ত লেগে গেছে আমার মার সাথে, আমার মামার সাথে। আমার মা ভাইকে লম্বা কিরিচ নিয়ে দৌড়ায় ছুটছেন। আচ্ছা। তারপরে এখন আমাকে তো আর যেতে দিচ্ছে না। আমার ভাই বলছে তুই আমার কাছে চলে আয়, ওদের সাথে থাকার দরকার নাই, কিন্তু আমাকে যেতে দিচ্ছে না। তখন আমার ভাই আমাকে ডেকে এনে বলতেছে যে দেখ তুই তো এগুলো বিয়ের সাথে কিছু বুঝিস না, তোকে যদি ওরা রাজি কিনা ওখানে কাজে আসবে, তোকে রাজি কিনা জিজ্ঞেস করলে তুই বলবি যে না তুই রাজি না। তুই যদি রাজি না হস তাহলে তোর বিয়েটা হবে না। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। এরপরে যখন কাজে আসছে, তো ওখানে সবাই আমার মামা আরো ওখানে যত লোকগুলো ছিল ওরা তো সবাই বড় বড়, আমার ভাইয়া তো ছোট ছিল। তো আমাকে বলতেছে যে তুই রাজি তো? আমি কিছু বলতেছি না, আমি বলছি যে না। হ্যাঁ, তখন ওরা বলতেছে হ্যাঁ রাজি, মাথা নাড়াই জোর করে আমাকে মাথা নাড়ে, ও কিন্তু কাজই শুনে নাই আমার কথাটা, বলছে যে রাজি, বাস বিয়ে হয়ে গেছে। তারপর বিয়ে পরে ওখানে কিভাবে বিয়ে হয়ে গেল আপনার? হ্যাঁ, ওই লোকের সাথে আমার বিয়ে হয়ে গেছে। ওকে। আপনার ফ্যামিলি জানতো ওনার সম্পর্কে, জানতো যে ওনার আগে একটা বিয়ে আছে এরকম আছে? হ্যাঁ, সবকিছু জানতো। জেনে শুনে আপনাকে এভাবে বিয়ে দিল? জি, জেনে শুনে দিয়েছেন। ওকে। তো এইটা কোনো নাকি ফ্যাক্টর না, পুরুষ মানুষের বয়সটা কোনো ফ্যাক্টর না। আচ্ছা, তারপর? তার এগুলো আমি বুঝতামই না। তারপর আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ের পরে ওই লোকের সাথে যখন আমাকে মানে এখন যেটা বাসর বলতেছে, বাসর দিল, তো আমি কিছু বুঝি না। আমাকে ওখানে রুমে ঢুকে দেওয়ার আগে আমার মামি বললো যে উনি যখন রুমে ঢুকবেন তুই সালাম করবি। তো উনি যখন রুমে ঢুকে যখন আমার হাত ধরে টানাটানি করছে, আমি দৌড় দিচ্ছি একদিকে, রুমের এক কোনায় চলে গেছি। তারপর দেখি উনি চুপচাপ বসে আছেন। তো হঠাৎ আমার মনে পড়ছে আমার মামি যে আমাকে বলছে ওনাকে সালাম করতে, তা আমি আবার গিয়ে ওনাকে সালাম করছি। ওকে। যদিও আমরা হাসছি, বাট বুঝতেই পারছেন যে কতটা মানে আজকের আমাদের সামাজিক সচেতনতার জায়গা থেকে এই ধরনের ভয়ানক ব্যাপারগুলো চিন্তা করা যায়। জি, আমি যখন ওনাকে সালাম করেছি তখন উনি আমাকে ধরে ফেলছেন। তো ঠিক আছে, আমি বলছি সমস্যা নাই, তুমি ভয় পেও না, তুমি এমনি শো, তুমি ওইদিকে ওখানে বসে থাকার পর দাঁড়িয়ে রাখার দরকার নেই, তুমি ঘুমাও, তুমি তোমার মতো ঘুমাও। তো আমি ঠিক আছে, আমি এক পাশে শুয়ে গেছি। উনি বিদেশ চলে যাবেন আবার, 4 মাস ছিলেন, 4 মাসের মধ্যে এইসব এত কিছু করে ফেলেছে। তো যখন চলে যাচ্ছেন তখন আমাকে ওনার সাথে করে ওনাদের বাড়িতে নিয়ে গেলেন। ওনাদের বাড়িতে নেন নাই, ওনার এক চাচার বাড়িতে নিয়েছিলেন। তো চাচা বাড়িতে নেওয়ার পরে ওখান থেকে তারপর দিন আবার ওনার মা এসে ওনাদের বাড়িতে নিয়ে গেছেন আমাকে। তারপরে উনি ওখানে আমাকে রেখেই দেন, উনি বাইরে চলে যান। তারপরে উনি চলে যাওয়ার পরে আমাকে আর আসতে দিয়েছিল মনে হয়।
তারপরে যাই হোক আমাকে ওখান থেকে ওখানে আমি বেশ কিছুদিন ছিলাম, থাকার পরে আবার আমার নানার বাড়িতে চলে আসি। তো আসার পরে মানে আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম প্রায় 3 মাস পরে। তো উঠান ঝাড়ু দেওয়ার পর আসরের নামাজের পরে তো ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আচ্ছা। তো আমার মামি দেখেছে, দেখার পরে আমাকে বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে পানি টানি ঢালার পরে আমি সুস্থ হই, আমার জ্ঞান আসে। কিন্তু এরপর থেকে কেমন জানি আমি পাগলামি করি। আচ্ছা। হ্যাঁ, সবাই বলছে জিনের বাতাস লেগেছে, যেটা হয় গ্রামাঞ্চলে আর কি, যেটা বলে এরকম। আমি 3 মাস কমপ্লিটলি এরকম ছিলাম। আচ্ছা। হ্যাঁ, কিন্তু এর মধ্যেও যে উনি যে আমাকে পড়ালেখা করাবেন বলেছিলেন, বাট উনি কিন্তু আমাকে পড়ালেখা আর করার নেই। হ্যাঁ, তো আপনি যেটা বলছিলেন যে ওনার আগের ওয়াইফ ছিল, সেখানে বাচ্চা কাচ্চাও ছিল, তো আপনাকে কি এরা ওই বাড়িতে নিয়ে গিয়ে তুলেছে নাকি অন্য কোনো বাড়িতে, নাকি তখন আপনি জানেন না বিষয়টা? না, ওনার এক চাচা বাড়িতে নিয়ে গেছিলেন, ওনাদের বাড়ি থেকে দূরে। ও আচ্ছা, তখন আপনি জানেন না ঘটনাটা, নাকি বিয়ের পরে জেনেছেন, বিয়ের আগে জেনেছেন? এই ওনার বউ আছে যে, সেটা জানতাম। ও জেনে শুনে বিয়ে করেছেন? আমি তো বিয়ে সম্পর্কেই জানতাম না। এক্স্যাক্টলি, আপনি তো সেটাই জানেন না। আমার ফ্যামিলি জেনে শুনেই বিয়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, বিয়ে কি সেটাই তো আমি বুঝতাম না। রাইট। তারপর তো সেজন্য ওনার বউ থাকলে কি বা না থাকলে বা আমার তাতে কোনো একটা কিছু যায় আসে না। রাইট রাইট। হ্যাঁ, তারপরে আমাকে ওনার চাচা বাড়িতে নিয়ে গেলেন, ওখানে আমি রাতে ছিলাম। তারপর দিন সকালে ও তো মানে এর মধ্যে সব জায়গায় জানাজানি হয়ে গেছে, আমাকে সন্ধ্যায় নিয়ে গেছে। তারপরে মানে মাগরিবের পরে সবার কাছে জানাজানি হয়ে গেছে যে ওনার আমাকে ওখানে নিয়ে গেছে, ও যে সেকেন্ড ম্যারেজ করেছে ওই মেয়েটাকে এখানে নিচ্ছে। মানে গ্রাম তো পাড়া প্রতিবেশী সবাই একদম আমাকে দেখতে আসতেছে। তো সবাই শুধু বলতেছে এরকম একটা বুজ্জার হাতে দিয়ে দিল, সবাই এটা বলতেছে। তারপরে এত মানুষের মধ্যে যে ওনার প্রথম ওয়াইফ যে আমাকে দেখতে এসেছিলেন সেটা কিন্তু আমি জানতাম না, বিকজ আমি ওনাকে আগে কখনো দেখিনি। সো আমি তো চিনার কথাই আসে না, আমি ওনার মাকেও চিনি না, ওনার ভাইয়েরাও এসে আমাকে দেখে গেছেন, বাট আমি কাউকে চিনি না, আমি আগে কখনো ওদেরকে দেখি নাই, সেজন্য আমি চিনি নাই। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। জীবন গল্প, মন থেকে বলা, মন ছুঁয়ে যাওয়া কিছু কথা, যা আপনাকে ভাবাবে, কখনো হাসাবে, কখনো চোখ ভিজাবে। বিরতির পর আপনাদের আবারও স্বাগতম। আমরা শুনছিলাম জীবন গল্প। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে এখন রাত 8টা-9টার দিকে এই খবর আসছে ওনার মা আসছেন, আসে বলতেছেন মানে এখানে দিদারের আম্মু এসেছে কিনা। আচ্ছা। ওনাকে দিদারের আম্মু ডাকতো, দিদারের মা আসছে কিনা। তো ওখানে যারা আমি তাদের বাড়িতে ছিলাম। দিদারের মাটাকে? ওই যে আমার সতীনকে দিদার আম্মু ডাকতো। ও আচ্ছা আচ্ছা। ওনার বড় ছেলের নাম দিদার। জি। তারপরে সবাই মানে বলতেছে যে ও কি পালাই গেছে, মনে হয় সুইসাইড করছে, ওকে খুঁজেও পাচ্ছে না, কোথাও খুঁজে পাচ্ছে না। তখন আপনি দেখেননি আপনার সতীন? না, আমি ওই ফ্যামিলির কাউকেই দেখি নাই। আচ্ছা আচ্ছা, ওকে। তো এরপরে 10:30-10:30 দিকে আবার খবর আসছে যে না, উনি রাগ করে কোথায় জানি লুকাইছিলেন ওনাদের বাড়ি পিঠার মধ্যে, পরে আবার বাসায় চলে আসছেন। তখন তো আপনি আপনার হাজবেন্ডের চাচার বাড়িতে। জি। তো ওইখান থেকে আপনি কি খবর নিচ্ছেন ওনার সম্পর্কে? আমি খবর নিচ্ছি না, তো খুব বেশি দূরে না। ও, ডিসটেন্সটা খুব বেশি দূরে না। আচ্ছা আচ্ছা। তো ওখানে যে ও বাড়ির এ বাড়ির সবাই আমাকে দেখতে আসছে না, তো এরা কথাবার্তা বলতেছে, সেটা আমি শুনতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমি শুনতেছি জাস্ট এটুকুই। তারপর দিন কি করছে, সকাল 9টার দিকে আমার শাশুড়ি আসছে, আসি বলে যে ছেলে যখন বিয়ে করছে ভালো হলো, আমার ছেলে খারাপ হলো, আমার ছেলে তো আমার ছেলে বিয়ে করছে কি আমি ফেলে দিতে পারবো, বউ এখানে কেন থাকবে, আমার ছেলে বউ আমার বাড়িতে যাবে। তো এইটা বলে আমাকে নিয়ে গেছে। তো ওনার ছেলে যাওয়া পর্যন্ত ওখানে ছিলাম, ওনার ছেলে যাওয়ার পরে ওখান থেকে আমি চলে গেছি আমাদের বাড়িতে। তো তারপরে বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে এই ঘটনা হলো যে আমি হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম। উনি যখন চলে গেছেন, যেদিন চলে গেছেন ওই রাতে, এরপর 2 রাত আমি ওখানে যতদিন ছিলাম আমার সতীনের সাথে একই বিছানায় ঘুমাইতাম। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, একদিন রাতে আমার ঘুমে যাওয়াতে দেখি কি উনি আমার চুল ধরে টানতেছেন। তো আমি শুনেছি, এখন এগুলো বিশ্বাস করি না, তখন মানে শুনেছি আর কি বলছে মানে আমাকে উনি তাবিজ করেছেন। আচ্ছা। তো এটা উনি নিজের মুখে স্বীকার করেছিলেন, মানে চুল নিয়ে, আপনার চুল নিয়ে। আচ্ছা, আমাকে তাবিজ করেছেন, এটা শুনেছিলাম। তারপরে আমি তো 3 মাস টোটালি ডিসপ্লেস ছিলাম। তারপরে আমার শাশুড়ি এই ঘটনার পরে 3 মাস আপনার অবস্থা খারাপ ছিল? হ্যাঁ, ওখান থেকে যাওয়ার পরে, হ্যাঁ, আমাদের বাড়িতে যাওয়ার পরে। আচ্ছা আচ্ছা। তারপরে আবার কেমন করে জানি ওই ওজা টোজা এনে আমাকে ভালো করেছে, সুস্থ করেছে, ঠিক আছে। এরপরে এগুলো সে শুনছে, আমি চিঠি লিখে জানিয়েছি। হ্যাঁ, তো তারপরে
আমি চলে আসছি, আমার তো এখানে ছিলাম। হঠাৎ এক রাতে দেখি কি উনি আসে আমাকে ডাকতেছেন 4 মাস পরে। মানে আপনার হাজবেন্ড হ্যাঁ, আচ্ছা। উনি বিদেশ যাওয়ার 4 মাস পরে আবার ব্যাক করেছেন। কোন দেশে থাকতো জানেন? কোন দেশে? সৌদিয়ে থাকতেন, সৌদি আরব। আল-আকসা। আচ্ছা, আল-আকসাতে। হ্যাঁ, তারপরে যখন ডাকছে উঠে দরজা খুলে দিচ্ছি, তারপরে বাড়ির সবাই উঠেছে। তো বলছে যে আমি মানে কালকে আসছি, কালকে চলে এসেছি। তো এরপরে উনি আপ ডাউন করতেন, 2 মাস ছিলেন। 2 মাস পরে যাওয়ার সময় আবার আমাকে ওনাদের বাড়িতে নিয়ে গেলেন। এর মধ্যে কিন্তু আমি ম্যাচিউর হয়ে যাই। তো উনি আমাকে ওনাদের বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নেওয়ার পরেও আমি কিছুদিন ছিলাম। কিছুদিন থাকার পর আমাকে তো উনি ওখানে রেখে চলে যান। পরে বুঝতে পারি যে মানে যে আমার প্রেগনেন্ট। আপনি কনসিভ করেছেন, এটা বুঝতে পারছেন? কনসিভ করেছি। আচ্ছা, বয়স কত তখন আপনার? আমার 14 বছর বয়স। 14 বছর। 7 বছর বয়সে বিয়ে হওয়ার পরে আপনি 14 বছর বয়সে ওনার সঙ্গে 4 মাসের দেখা, আমি ঠিক বুঝতে পারছি না মানে এত ছোট গ্যাপটা কিভাবে হয় আসলে? ওনার সাথে আমার বিয়ে হয় তখন আমার 12 বছর 2 মাস। আচ্ছা। হ্যাঁ, তো এরপর উনি অনেকদিন বাড়িতে ছিলেন। আচ্ছা। থাকার পরে যে ওই যে আমি হাসপাতাল নিল, থাকার পর উনি আবার দেশে বাইরে চলে গেলেন। আপনি বলছেন যে 7 বছর বয়সে আপনাকে না, দেখতে, তাহলে ওটা কোনটা? আমি তো ক্লাস 7 এ 7 বছর। ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট, আই এম এক্সট্রিমলি সরি, আপনি তখন ক্লাস 7 এ। আমার নিজেরই ভুল হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। আমি ক্লাস 7 এ তখন। হ্যাঁ, ঠিক আছে, একদম ইউ আর পারফেক্ট। রাইট, বলেন তারপর। আমি কিন্তু জানতাম না যে প্রেগনেন্ট হয়েছে এটা, কিন্তু আমার খুব বমি হচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল। তখন এই আমার চাচি শাশুড়ি বলতেছে আর কি, আমার চাচি শাশুড়ি, আমার বড় যা, ওরা বলতেছে যে ছেলে আসতেছে এগুলো বললো। তার মধ্যে আমার না খুব বেশি জ্বর হয় তখন, যে বমি, মাথা ঘোরানোর সাথে জ্বর হলো। 105 হয়ে যায় জ্বর। তো ওনাদের ওখানে এলাকায় একটা ইমরান ডাক্তার নামে একজন ডাক্তার ছিলেন, ওনাকে এনেছেন। উনি যে পেশেন্টকে দেখেন ওখানে ওনাকে গ্লুকোজ স্যালাইন দিবেন, ওই যে কি ওখানে কি একটা ইনজেকশন দেয়, ওটা দিলে মাথা ঘুরায়। স্যালাইনটা দিলে ভালো সুস্থ রোগীও অসুস্থ হয়ে যায়, মাথা ঘুরায়। এই কি যেন একটা ইনজেকশন দেন ওখানে। তারপর আর উনি সবাইকে ইয়ে দিতেন, কার্মিলা নামের একটা সিরাপ দিতেন। আচ্ছা, সবাইকে মোটামুটি? হ্যাঁ, সব পেশেন্টকেই। ওকে। তো আমাকেও দেখে আমাকে স্যালাইন দিলেন, ইনজেকশন দিলেন, সিরাপগুলো দিচ্ছেন। তো উনি স্যালাইন যখন আমাকে পুশ করে চলে যাচ্ছেন, সবাইকে বলে গেছেন যে মানে স্যালাইনটা শেষ হলে তোমরা, এটা শেষ হতে হতে রাত 11টা বাজবে প্রায়, তোমরা কাল খুলে নিও, তা না হলে রক্ত উঠে যাবে। তো সবাই ওনাকে শিওর করলেন যে হ্যাঁ খুলে নিবে। আমার অনেক দেবর ছিল। হ্যাঁ, অনেক দেবর বলতে কি, আমার শ্বশুরের 2 বিয়ে করেছে, আবার আমার চাচা শ্বশুরও 2 বিয়ে করেছে। 2 বিয়ে করছে, যেরকম আমার শ্বশুর যখন মারা যান তখন আমার শাশুড়িকে আবার ওনার দেবরে বিয়ে করে। আচ্ছা। তো 2 বউ মিলে অনেকগুলা ছেলে মেয়ে। ওকে। তারপরে যে দেখি কি সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, কিন্তু স্যালাইন করার জন্য কেউ নাই। এটা রাতে যখন শেষ হয়ে গেছে, স্যালাইন শেষ হওয়ার পরে যে অনেকগুলো রক্ত উঠে গেছে, মানে স্যালাইনের রক্ত উঠে গেছে? হ্যাঁ, স্যালাইনের রক্ত উঠে গেছে শেষ হয়ে, কিন্তু কেউ আসছে না। আমি সবাইকে ডাকতেছি, কেউ নেই, সবাই ঘুমিয়ে গেছে। তো আমি কি তখন আমার শরীরে কাঁপুনি ছুটে গেছে ভয়ে। তো আমি কি করছি, আস্তে করে টেপটা খুলে কোনো রকমের সুইটা টান দিয়ে খুলে ফেলেছি। সুইটা টান দিয়ে খোলার ফলে এই যে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, তো আমি ওইটা জানতাম না যে ওই যে যেখানে পুশ করছে ওই জায়গাটা চিপে ধরতে হবে। আচ্ছা। তারপরেও আমি কি জানি কেন জানি যখন ব্লাড বেরোচ্ছে তখন আমি চিপে ধরেছি। তারপর কিছুক্ষণ পরে ব্লাড বন্ধ হয়ে যায়। তো দেন আমার যে আমি ওয়াশরুমে যাব, কিন্তু আমার মাথা ঘুরেছে খুব, আমি উঠতে পারছি না, লাইট টাইট সব অফ। কিন্তু তো ওয়াশরুমে যাবো, যে আমার শাশুড়ি বারান্দায় শোন। হ্যাঁ, আমার শাশুড়ি যেখানে শোন, আমার শাশুড়ি পায়ের নিচে বদনা থাকে দরজার ফাঁকের মধ্যে। আচ্ছা। তো ওখান থেকে বদনা নিয়ে বাইরে ওয়াশরুমে যেতে হয়। আচ্ছা। তারপরও আমি হাতটায় গেছি, তো ওখানে তো অন্ধকার, আমার শাশুড়ি পায়ের সাথে লেগে আমি পড়ে গেছি এই বদনা নিতে গিয়ে। তো আমার শাশুড়ি কে করে চিল্লে উঠছে, উঠে লাত দিছে। তো আমাকে দেখছে, বলো তুমি এখানে কি করতেছো? তো আমি বলছি, মা আমি ওয়াশরুমে যাব, সেজন্য, কিন্তু আমার ওই যে মাথা ঘোরাচ্ছে, আমি পড়ে গেছি, বদনা কুস্তি গিয়ে আপনার পায়ের সাথে লেগে পড়ে গেছি। তখন উনি আমাকে ওয়াশরুমে নিয়ে গেলেন। তা আমি ওয়াশরুম সেরে আসলাম। আসার পর উনি বললেন, স্যালাইন কিভাবে কে খুলছে? আমার কেউ খুলে নাই, তো রক্ত উঠে গেছে, সেজন্য আমি নিজে টান দিয়ে খুলে ফেলেছি। তো উনি গিয়ে দেখলেন ওখানে অনেকগুলো রক্ত উঠে গেছে। তারপরে উনি শুয়ে গেছেন, কিন্তু আমার জ্বর কমে নাই। আচ্ছা।
জোর না করার পরে এখন যে আমি কিন্তু কোনো কাজকর্ম করতে পারছি না তখন। তো আমার সৌদিনী কি করছে, আমি কাজ করতে পারছি না, উনি কিন্তু এটা চালাকি করু আমাকে উনি রান্না বান্না করে খাওয়াতে হবে, সেই জন্য যে উনি আমার ননদের বাড়িতে চলে গেছে সেটা কিন্তু আমি জানি না। ও ওকে। হ্যাঁ, আমি জানতাম ওনার বেড়াইতে গেছেন, কিন্তু ওনার 4 ছেলে মেয়ের মধ্যে, ওনার 5 ছেলে মেয়ের মধ্যে একটা মারা গেছে, আরো 4টা ছেলে মেয়ে রেখে উনি একা চলে গেছেন। এখন ওদেরকে আমি নিজেই তো অসুস্থ, ওদেরকে আমি কিভাবে রান্না করে খাওয়াবো? হ্যাঁ, আমি ওদেরকে রান্না করে খাওয়াতে পারছি না। পরে কি করছে, ওনার বড় ছেলেকে দিয়ে ছোট মেয়েটাকে নিয়ে গেছে, ছোট ছেলেটাকে নিয়ে গেছে, বড় ছেলে মেয়ে থেকে গেছে। তো আমার শাশুড়ি ওদেরকে রান্না বান্না করে খাওয়াচ্ছে, যদিও আমার শাশুড়ি ওনাদের সাথে খান না, ওনার যে দেবরকে বিয়ে করেছেন ওখানে খান। তারপরে 10 দিন এরকম ছিলাম, 10 দিন থাকার পরে আমি একটু সুস্থ হই। এই 10 দিন কিন্তু আমি না খাওয়াই ছিলাম। হ্যাঁ, উনি আসছেন এর মধ্যে, তো আমি রান্না বান্না করতে পারি না, সেজন্য উনি আমাকে খাবার দিতেন না। তো আমার শাশুড়ি কি করতেন, চুরি করে ওনাদের 2-3টা গরু ছিল, দুধের গরু, গাই ছিলেন, তো দুধ দহন করতেন। ওই বিকাল 4টা থেকে যখন সবাই ঘুম থাকতো, আসরের সময় আমার শাশুড়ি নামাজ পড়তে যেতেন, তখন উনি চুরি করে আমাকে 1 গ্লাস দুধ দিতেন, বা বিস্কিট থাকলে 2টা বিস্কিট দিতেন। এই আমার খাওয়া। আচ্ছা, এই মানে বাচ্চা পেটে নিয়ে এইরকম অবস্থা। 10 দিন এরকম ছিলাম। আচ্ছা, তো 10 দিন পরে 10 দিনের দিন আমি একটু সুস্থ হই। সুস্থ হওয়ার পরে ওদের শুক্রবার ছিল, তো আমাকে বলতেছে যে এভাবে তোমার এখন 4 মাস চলতেছে, তখন আমার প্রেগন্যান্সির 4 মাস চলতেছে, তো তুমি সামনে তোমার বডি বড় হয়ে যাবে, তখন তুমি আর যেতে পারবা না। তুমি এখন, আমার সতীন আর আমার শাশুড়ি আমাকে বলতেছে তুমি এখন তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসো, আজকে শুক্রবার, আগামী শুক্রবারে তোমাকে মালিক গিয়ে নিয়ে আসবে, মালিক আমার দেবর। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি ওই দিন আমাকে ভাত দিবে যে একটা শুকনো একটা লাকড়ি ছিল, বড় ঘাস ছিল, আমাকে বলে যে এটা একটু ফাড়ি দাও কষ্ট করে, এই তারপরে তুমি গোসল টোসল করে খাওয়া দাওয়া করে নাও, জমার পরে তুমি চলে যাইও। তো আমি ঠিক আছে, আমি অনেক কষ্ট করে লাকড়িটা অর্ধেক ফেরেছিটা, তারপরে জোর আজান দিছে, আমি গোসল টোসল করে ভাত খাইলাম, খাওয়ার পর আমাকে পাঠিয়ে দিচ্ছে, 50টা টাকা দিয়েছে। তো বিয়ের সময় আমাকে যে কাপড় চোপড় দিয়েছিল ওগুলো কিছুদিন ওগুলো রেখে দিছে। আচ্ছা, সোনা গয়না সব রেখে দিছে। এই আমাকে 2টা শাড়ি, 2টা ব্লাউজ, 2টা পেটিকোট আর একটা পুরনো ব্যাগ দিয়েছে। ব্যাগ দিয়ে আমাকে 50 টাকা দিয়ে মালিকের সাথে পাঠিয়ে দিল। তো আমাকে বলছে আজকে শুক্রবারে যাচ্ছ, আগামী শুক্রবারে মালিক যাবে, তুমি চলে আসিও। তো ঠিক আছে, আমিও চলে গেছি, কিন্তু এরপর আমাকে আনতে যায় না। 1 শুক্রবার, 2 শুক্রবার, প্রায় মানে তখন আমার প্রায় 8 মাস চলতেছে। তো কি করবো এখন আমি? আমার মামাকে বলতেছি, ওরাও তো গরিব, এখন আমি ওখানে, ওরাও আমাকে সহ্য করতে পারছে না। আচ্ছা, হ্যাঁ, যে আমাকে বিয়ে দিয়েছে বড় লোকের কাছে, ওদেরকে শুদ্ধ ক্যারি করবে এটা ভেবে, এখন সে আমারই করসপন্ডেন্স দিচ্ছে না। উনি আমাকে চিঠি পাঠাইছেন কি, আমি যাওয়ার পরে তুমি আমার মাকে লাথি মেরে চলে এসেছো, হ্যাঁ, তো তোমাকে আমি নিব না। যে মেয়ে আমার মাকে অপমান করে লাথি মেরে চলে আসে, তার আমার বাড়িতে তার কোনো ঠাঁই নেই। সে যদি আমার মা, আপনার জামাই আপনাকে হ্যাঁ, বলছে? চিঠি লিখেছে, তখন তো মোবাইল ছিল না। তো উনি 1 মাস পরে চিঠি আসা, 1 মাস লাগে একটা চিঠি আপ ডাউন করতে। তো আমি ওনার চিঠি পাই যে তুমি আমার মাকে লাথি মেরে চলে এসেছো, আমার মার সাথে বেয়াদবি করেছো, এখন তুমি আমার মার পায়ে ধরে ক্ষমা চাইবে, আমার মা যদি তোমাকে ক্ষমা করে দেন তুমি আমাদের বাড়িতে থাকতে পারবে। হ্যাঁ, তো এখন আমি কিছু বুঝতে পারছি না ব্যাপারটা। আমি ওনাকে কখন লাথি মারলাম, আমি তো এসব কিছুই জানি না। তখন আমি ওনাকে বললাম যে চিঠি লিখলাম যে আমি তো এসব কিছু জানি, এরকম কিছু হয়নি, আমি অসুস্থ ছিলাম, মাথা ঘুরে পড়ে গেছিলাম ওনার পায়ের সাথে হুচটকে, আমি তো ওনাকে লাথি মারি নাই। তো চিঠি না, আমি ওনাকে ক্যাসেট পাঠালাম, একটা ট্যাপ রেকর্ডারের ক্যাসেট, কথা রেকর্ড করে সম্পূর্ণ ঘটনা আমি ওনাকে বলে পাঠালাম। হ্যাঁ, দেখি যে ওনার কোনো রেসপন্স নাই। উনি আমাকে এরপরে একটা ক্যাসেট পাঠালেন, চিঠি পাঠালেন যে এত কাহানি শোনার জন্য আমি বিদেশে আসি নাই, এত কাহানি শুনতে পারবো না, তোমার গর্ভে যদি আমার সন্তান থাকে, আমার বাচ্চা যদি হয় সেটা আমাদের বাড়িতে হবে, আর যদি তোমাদের বাড়িতে হতে হয় তাহলে এটা আমার বাচ্চা না। আচ্ছা, হ্যাঁ, তখন আমি আমার মামাকে বললাম যে মামা আমাকে আপনি দিয়ে আসেন। হ্যাঁ, তখন উনি বললেন যে না, আমি দিয়ে আসতে পারবো না, আমি যদি দিয়ে আসি তাহলে আমার সম্মান থাকবে না, বলবো যে আমি খাওয়াইতে না পারি দিয়ে আসছি, এটা আমি পারবো না। তো এখন আমি কি করবো? ওরাও আমাকে নিতে আসছে না, আমার মামাও আমাকে দিয়ে আসছে না, আমি কি করব? ঠিক আছে, মামা বাড়িতে থাকছি। 87 সাল, তখন 87 সালে মার্চে 12 তারিখ আমার ছেলে হলো। আচ্ছা, আমার প্রথম ছেলে হলো। তারপরে ও তো কোনো খোঁজ খবর নেয় না, আল্লাহর রহমতে হয়ে গেছে।
ছেলে বড় হচ্ছে আস্তে আস্তে, তো ও কিন্তু আর আসে নাই, মানে আপনার জামাইয়ের খোঁজ নিচ্ছে না? কোনো খোঁজে নেয় নাই, টাকা পয়সাও দেয় নাই, হুম। এই আসেও নাই, আমার টোটালি কোনো খোঁজ রাখতেছে না। কিন্তু এর মধ্যে আমার মামাও কিন্তু আমাকে ইয়ে করতেছে, হ্যাঁ, ওরা কেউ আমাকে সহ্য করতে পারছে না। তারপরে এখন আমার ছেলেটা যখন 1 বছর হয়ে গেছে, তো ওইখানে ফ্যামিলি প্ল্যানিং এ লোক নিচ্ছিল, ক্লাস 8 পাস নিচ্ছে তখন, হ্যাঁ। তো আমার ক্লাসমেটের ভাই কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর হেড ছিলেন ওখানকার, আমাদের এই থানার, হ্যাঁ। তো আমি ওনাকে গিয়ে ধরলাম, আমার মামাকে জিজ্ঞেস করছি আগে যে মামা এটা ওখানে তো এরকম যে লোক নিচ্ছে, তো আমি তো করতে পারবো, নিম্ন মাধ্যমিক চেয়েছে, তো জাহিদ ভাই যেহেতু ওখানে আছে আমি ওনার সাথে কথা বলি ওটা আমাকে নেবে কিনা, তো শুধু শুধু বসে থাকি কি করব। তো আমার মামা বললেন যে আচ্ছা ঠিক আছে যা। তো আমি জাহিদ ভাইকে বললাম যে ভাইয়া আপনি তো আমার সব কিছু জানেন, তো আমি তো পড়ালেখা করতে পারি নাই, তো আপনি আমার জন্য একটু প্লিজ ট্রাই করেন না আমাকে একটুখানি চাকরিতে দেওয়ার জন্য। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব, তো তুমি চকরি আসো, ওখানে হেড অফিসে যেতে হবে, তো আসো। তো আমার মামাকে বললাম, মামা বললেন যে আচ্ছা ঠিক আছে। তো আমি বোরকা টোরকা পরে গেলাম, তো এই ব্যাপারে কয়েকবার আপ ডাউন করছি, হ্যাঁ, আজকে না হয় কালকে হবে, কালকে না হয় পরশু হবে, তো ঘোরাচ্ছে আমিও ঘুরতেছি। তো এর মধ্যে মানুষে নানা কথা বলছে কি দুবাইয়ের কাছে বিয়ে দিয়েছে, এখন জামাই বিদেশে গেছে সেই জন্য ছোট মেয়ে, হ্যাঁ, মানে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছে, কেমন করে থাকবে এগুলো বলতেছে। আচ্ছা আচ্ছা। বাট আমার মাইন্ডে কিন্তু এগুলো টোটালি ছিল না। উনিও তো আমার কাছে থাকলেই বা কি না থাকলেই বা কি, এটা আমার কোনো ফরক পড়তো না। আমি ওনাকে মানে লাভ কি জিনিস সেটাও আমি বুঝতাম না, সংসার কি জিনিস সেটাও আমি টোটালি বুঝতাম না। বদনাম করতেছে, আমাকে চলে যেতে বলছে, আমি চলে যাবো, দ্যাটস ইট, আমার ধারণা এটুকুই। তারপরে ঠিক আছে, তখন আমার মামা আমাকে এগুলো নিয়ে টর্চার করতেছে, হ্যাঁ, যে মানুষে খারাপ বলতেছে। তাহলে যে মামা মানুষে খারাপ বলতেছে, মানুষে তো জানে না আমাদের ভিতরে কি হচ্ছে। মানুষে জানে যে আমাকে দুবাইয়ের কাছে বিয়ে দিয়েছেন, সে অনেক বড় লোক, হ্যাঁ। তো আমি যখন বাইরে যাচ্ছি সবাই তো মনে করবে এটাই, যা ক্যারেক্টার লেস এটাই তো মনে করবে। আর যেহেতু গ্রাম, মানুষের কাজই হচ্ছে বলা, ওরা যে এত দিনের পর যে না খেয়ে থাকছে, ওরা কেউ আমাদের কাছে একবেলা খাওয়া খেয়েছি কিনা জিজ্ঞেস করছে? করে নাই। তাহলে ওদের কথা আমাদের কি এসে যায়? বললে আমাকে সমাজ নিয়ে থাকতে হবে, এই সমাজ নিয়ে আমাকে মরতে হবে। তাহলে আপনি সমাজ নিয়ে থাকবেন, সমাজ নিয়ে মরবেন। আপনি যদি মরে যান, যখন আপনার লাশে গন্ধ ছুটবে তখন ওরা এমনিতেই দাফন করবে, কারণ গন্ধ কেউ সহ্য করতে পারে না। সমাজ, যে সমাজ আমি খেয়েছি খাই নাই, আমার ভালো মন্দ খোঁজ করে নাই, আমাকে জোর করে বিয়ে দিচ্ছি তখন কেউ বাধা দেয় নাই, এখন কেন আমি সেই সমাজের কথা শুনবো? আমি সমাজের কথা শুনবো না। তখন আমার মামা আমাকে বার করে, খুব মেরেছেন, মেরে আমাকে বার করে দিলেন, এই বাচ্চা সহ বার করে দিয়েছেন। এখন আমি আমার মার কাছেও যেতে পারছি না। বাচ্চার বয়স কত তখন? বাচ্চার বয়স তখন 1 বছর 10 মাস। তারপর এখন আমি আমার মার কাছেও যেতে পারছি না, কারণ উনি আমাকে ওদের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে দিয়েছেন। ওখানে গেলে আমার ভাই আমাকে যেতে দিচ্ছে না, হ্যাঁ। তো আমি কোথায় যাবো? আমার মামা এখন ওনার টাকা পয়সা দিচ্ছেন না, আমার দোষ, এটাও আমার দোষ। আমি চাকরি করতে চাচ্ছি ওনাদেরকে একটু হেল্প করার জন্য, হ্যাঁ, নিজেও একটু ভালো থাকবো, না খেয়ে থাকতেছি দিনের পর দিন। এমন হয়েছে যে আমি লাকড়ি কাটতে গেছি, সারাদিন গাছ কেটে যে কয়মন হয়েছে এগুলো টাকাগুলো দিয়ে সন্ধ্যায় এসে 8টায় না আমরা রুটি বানিয়ে খেয়েছি। তখন আমার মামার প্রেস্টিজে লাগে না সেটা, এখন আমি চাকরি করতে যাচ্ছি সেটা প্রেস্টিজে লাগতেছে, আমাকে বার করে দিয়েছে। তো আমি কি করবো, আমার ভাইয়ের ওখানে যেতে পারছি না। আমি আমার বান্ধবীদের ঘরে ঘরে প্রায় 2 মাস এরকম ছিলাম, আজকে এর ঘরে তো কালকে এর ঘরে, এই বাচ্চা নিয়ে। তো শেষে ভেবে দেখলাম যে না, এইভাবে তো জীবন যাবে না, হ্যাঁ। আমি কি করবো, বাচ্চা নিয়ে করতে যাবে, বাচ্চা নিয়ে আমি কোনো কাজও করতে পারবো না। তখন আমার হাতে একটা CK5 ঘড়ি ছিল, বিয়ের সময় দিয়েছিল। এই ঘড়িটা বিক্রি করে একটা রেড কাউ দুধের টিন নিয়েছি, তখন 65 টাকা ছিল রেড কাউ দুধের টিনটা নিয়ে একটা হিন্দুর ঘরে আমার মাকে ডেকে এনে আমার ছেলেটাকে দিয়ে দিলাম, দিয়ে বলছে মা তুমি ওকে দেখো, আমি শহরে চলে যাই, হ্যাঁ, এখানে আর কি বা করবো, দিকে ওখানে গার্মেন্টসে বলো মানুষের চাকরি করে, গার্মেন্টসে চাকরি করবো, আমাদের এলাকার একটা ছেলে বলেছিল এটা। মা বলেছে ঠিক আছে। আমি আমাকে দিয়ে কান্না করে করে শহরে চলে আসুন এর সাথে, ওই ছেলেটার সঙ্গে, হ্যাঁ, পাড়া তো চাচা তো ভাই লাগে। আচ্ছা। তো উনি এনে আমাকে লাল দিঘির পাড়ে হোটেল আলফা তাদের তুললেন। আচ্ছা।
তো বলছে যে এখন তো সাদেক খান আমার কোনো আত্মীয় স্বজনও নাই, তো তোকে নিয়ে আমি কোথায় থাকবো। মানে ওই কক্সবাজার থেকে চিটাগাংয়ে আসলেন? হ্যাঁ, হুম। তো যে কদিন, বাচ্চাটা আপনার মায়ের কাছে? হ্যাঁ, আচ্ছা। যে কদিন চাকরি না হয়, চাকরি তো আসার সাথে সাথে হয় না, খুঁজতে হবে। হুম। তো চাকরি যে কদিন না হয় আমরা এখানে থাকি। হুম। তো ঠিক আছে থাকলাম। তো রাতে দেখি উনি আমাকে ফোর্স করছেন ওনার সাথে ফিজিক্যাল হওয়ার জন্য। ও, হ্যাঁ, তা আমি বলছি যে না, আমি আর এরকম করবো না, আপনি যদি আমাকে জোর করেন আমি চিৎকার দেবো। হ্যাঁ, তো উনি কিছু করতে করেন নাই। সকালে উঠে উনি নাস্তার জন্য যাচ্ছেন বলে আমাকে হোটেলে ফেলে উনি চলে গেছেন। হোটেলে ফেলে চলে গেছে? হোটেল 2 তলায়। তো এখন আমি কি করবো, আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই, আমি হোটেলে বেরোবো থেকে দেবো, কি করব। সকাল 8টার সময় উনি বেরিয়ে গেছেন, 10টা বাজলো, 12টা, 1টা, 3টা বেজে, 2টা বেজে গেছে, কোনো খবর নাই। তারপরে আমার প্রচন্ড ওরকম ক্ষুধা লাগছে, তা আমি ওইটারকে ওখানে হোটেল বয় আছে না, ওদেরকে বললাম যে কি কোনো খাবার পাবো কিনা। বলে টাকা দিলে না নাস্তা এনে দিতে পারবো, কারণ আমার কাছে তো টাকা নেই। বলে আপনার ভাই ছিল না ওখানে, আপনার ভাই এটা কোথায় গেছে। আমি উনি সকালে গেছেন যে আসেন নাই। আমি কিন্তু এই শহরের পরিবেশ, গ্রামের পরিবেশ, এত পলিটিক্স এগুলো কিছু জানি না, বুঝি না। হ্যাঁ, তখন এই আমি বেরিয়ে হাঁটতেছি রুম থেকে বেরিয়ে, তো ম্যানেজার ছিলেন, ম্যানেজার আমাকে ডাকলেন। হ্যাঁ, বলেছে কি আপনার কেউ না এখানে? আমি বলছি আমার ভাই ছিল, সকালে গেছে, উনি আর এখন আসেন না। বলে উনি আসবেন না? আমি বলছি জানি না। হ্যাঁ, বলে কেন, কি হয়েছে? তো আমি চুপ করে আছি। তো উনি কি ইমেজ করছে আমি সেটা জানি না। তা আমাকে বললেন যে দেখেন আমি আপনার বড় ভাইয়ের মতো, আপনি আমাকে নির্ভয়ে বলেন কি হয়েছে। তখন আমি ওনাকে বললাম যে এরকম ব্যাপার, যে আমি এই জন্য কারণে চিটং এসেছি। তো উনি আমার সাথে এরকম বিহেভ করতে চেয়েছেন, করতে পারেন। এখন সকাল উনি নাস্তার কথা বলে চলে গেছেন, এখনো আর আসেন নাই। তখন বলছে এটা তো মহাবিপদ, আপনি হোটেলে বিল কিভাবে দিবেন? হ্যাঁ, আর আপনি যাবেন এবার কোথায়? আমি জানি না, আমি এখানে কিছু চিনি না, আমি লাইফে ফার্স্ট এসেছি। তো তখন ওইখানে যে লাল দিঘিতে একটা খেলা হচ্ছিল, যে পুকুরের মধ্যে লাল দিঘিতে একটা লোক ডুব দিবে, ডুব দিয়ে উনি ওখানে পানির ভিতরে সবকিছু খাওয়া দাওয়া করবেন, ওর মানে 22, 20, 23 ঘন্টা থাকতে পারেন, এইরকম। নামটা ভুলে গেছি, এই মুহূর্তে মনে আসছে না এখন। হ্যাঁ, তো ওই খেলাটা হচ্ছিল, ওখানে প্রচুর মানুষ। তো ওখানে আমরাও 3 তলায় উঠে বারান্দা থেকে এগুলো দেখতেছি। আমিও ওখানে আরেকটা ফ্যামিলি ছিল, ওটা মানে লোহাগাড়া থেকে আসছে। তো ওনার হাজবেন্ড ওয়াইফ, ওনার হাজবেন্ডের কিডনির সমস্যা, ওর জন্য উনি ডাক্তার দেখাতে আসছেন, ওখান থেকে ওনাকে ঢাকা নিয়ে যাবেন পিজি হাসপাতালে। তো ওনার ছেলে মেয়ে আছে, তো কথাবার্তা একসাথে যখন আমরা বারান্দায় খেলা দেখতেছি, তো উনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কোত্থেকে আসছি না আসছি। তা আমি বললাম ওনাকে, হ্যাঁ, উনি ছিলেন দাঁতের ডাক্তার। তখন উনি বললেন যে ওনাকে আমি বললাম সবকিছু। তখন উনি বললেন যে ঠিক আছে, আমি ঢাকা যাবো, যে আমাকে ওখানে লোক আপটা করার জন্য একটা মানুষ লাগবে, আমার কেউ নাই সেরকম, আমার ওয়াইফ বাচ্চা নিয়ে দেখতে পারবে না। আচ্ছা। হ্যাঁ, তো তুমি যদি আমার সাথে যাও, আমার মেয়ে হয়ে আমাদের বাড়িতে থাকো, তো আমার সাথে যাও, তাহলে আমি আমার মেয়ে হিসেবে রাখবো। তো এখন আমি চিন্তা করে দেখলাম আমার আর কোনো ওয়ে নাই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি তখন একেবারে কচুরি ফানার মতো হয়ে গেছি। তো উনি ম্যানেজারের সাথে কথা বললেন যে মেয়ে যে টাকা পয়সা যেগুলো হয়েছে, উনি এরপর ওনার সাথে আমাকে খাওয়ালেন, ওনাদের সাথে খাওয়ালেন। উনি 3 দিন ছিলেন। 3 দিন পরে আমি ওনাদের সাথে, ছেলে 2টা ও আর মেয়ে আছে, ছেলে দুটোটাই দাঁতের ডাক্তার। হ্যাঁ, তো ওনার ছোট ওয়াইফের কাছে আমাকে নিয়ে গেছেন। ছোট ওয়াইফ, উনি মহিলাটা অসম্ভব রকম ভালো ছিলেন, আমাকে একদম ঠিকই ওনার নিজের মেয়ের মতো করছেন। পুরো সংসার দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছেন। আমি যেটা বলি সেটা আমার সবকিছু আমার হাতে সঁপে দিয়েছেন। রান্না বান্না, ওনার ঘরে সবকিছু মানে আমি সামলাচ্ছি সব, আমি ওরকম বড় মেয়ের মতো। কিন্তু ওনার সন্তানের একটা মেয়ে ছিল সেখানে, ওনার সাথে রেহানা নাম, ও ক্লাস 9-এ পড়তো তখন। ওর এটা সহ্য হয় নাই, ওর এই পার্সোনালিটা, ওটা ওর সৎ মা হিসেবে থেকেছে ওনার সাথে সারা জীবন। সৎ মাকে সৎ ভেবেছে, আপন ভাবে কাছে আসে না। হ্যাঁ, তো আমি ওই জিনিসটা করে নিতে পেরেছি। তো এখন ওনার এটা সহ্য হচ্ছে না। তো ওনার একটা ঘড়ি হারিয়ে গেছে রেহানার। এখন উনি বলছেন ঘড়িটা আমি চুরি করেছি। আচ্ছা, তা আমি বলছি আমি নিই নাই। তো সন্ধ্যাবেলা যখন আব্বু আসলেন, ওনার বাবাকে আমি বাবা ডাকতাম। আপনি বাবা ডাকতেন? হ্যাঁ। আচ্ছা, যিনি আপনাকে নিয়ে গেল ডাক্তার, ওনাকে বাবা ডাকতেন? বাবা ডাকতাম, ওনার ওয়াইফকে মা ডাকতাম। আচ্ছা। ওনার ছেলে মেয়েরাও আমাকে বোনের মতো জান। আল্লাহ বেঁচে আছেন কিনা জানি না, মারা গিয়ে থাকলে আল্লাহ জান্নাত দান করুন। তারপর তো উনি বললেন যে আমাকে জিজ্ঞেস করছে তোকে নিয়েছিস? আমি বলছি না বাবা, আমি নিই নাই, আমি ঘুরে দিয়ে কি করবো? আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, এটা আমার কাছে শুকর আলহামদুলিল্লাহ। আমাকে যে অপরচুনিটি আপনি দিয়েছেন, এটা আমার কল্পনাতে, আমি ঘুরে দিয়ে কি করবো?
হুম। ঘড়ির দরকারই তো নাই। হুম। তো উনি সেটা বিশ্বাস করেছেন। উনি আমার ফেস দেখে বুঝতে পারছেন আমি সত্যি বলছি, কিন্তু ওনার মেয়ে বিশ্বাস করছে না। উনি আমাকে আমার পুরো বডিতে চেক করে দেখলেন, এখানে এখানে সবখানে হাত ঢুকাই দিয়ে পাই নাই। তখন উনি আমাকে বাথরুম অব্দি নিয়ে গেলেন। উনি বলছেন যাকে আমি আমার গোপনাঙ্গের ভিতরে গড়িয়ে লুকায় রাখছি। ওনার সৎ মেয়েটা। হ্যাঁ, সব কানে দেখার পরে আমি বলছি যে ম্যাম খুব কান্না করতেছে, আমি তো কিছু বলার বাসা পাচ্ছি না। পলঙ্কিত হলাম, চুর হলাম, বাট চুরির জিনিসটা আমার কাছে পাইলো না। আমাকে এমন এমন জায়গায় চেক আপ করলো। তখন তারপর দিন ওনার ওই বাবা আমাকে একটা চিঠি লিখে দিলেন। ওনার এক ভাইয়ের ছেলের সাথে আমাকে কক্সবাজার পাঠিয়ে দিচ্ছেন ওনার ছেলের কাছে, যে তুমি ওখানে থাকবে, তুই ওখানে থাকবি, ও তোকে ডাক্তারি শেখাবে, দাঁতের কাজকর্মগুলো শেখাবে, তুই লাইফে কিছু করতে পারবি, এখানে তুই থাকতে পারবি না। হ্যাঁ, তুই এখান থেকে চলে যা। আমি চেয়েছিলাম তোকে আমার মেয়ের মতো রাখতে। আমি যেহেতু অসুস্থ মানুষ, আমি হাসপাতাল যাব, যেতে হয়, তো সাথে কাউকে পাই না, তুই থাকলে আমার ভালো হতো। সেজন্য আমি একজন, কিন্তু ওরা সেটা হতে দিবে না। তখন আমি বললাম যে বাবা আপনি যে আমাকে ওখানে পাঠাবেন, তো এখানে ওনার মেয়ে যদি এরকম হয় তাহলে ওনার ছেলেগুলো তো সেরকমই হবে। হ্যাঁ, তো বলে যে না, আমার ছেলে বড় ছেলেটা খুব ভালো, তুই ওর কাছে গেলে ও তোকে রাখবে। তো ঠিক আছে, আমাকে পাঠাই দিলেন। গেলাম, আমরা সন্ধ্যা 7টার দিকে গিয়ে পৌঁছলাম। তো খাওয়া দাওয়া করলাম। তো ওনার বড় ছেলে আর আস্তে আস্তে রাত অনেক হয়েছে, তখন আমরা ঘুমাই গেছি। হ্যাঁ, তারপরে সকালে উনি উঠে যখন ঘুম থেকে উঠছেন আমাকে ডাকছেন, আমি গেছি, তো চিঠি দিয়েছি। চিঠিতে উনি কি লিখে দিয়েছে সেটা কিন্তু আমি জানি না, হয়তো ওই কথা লিখেছেন। তারপর উনি বলেন যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি এখানে থাকো, আমি তোমাকে আমার চেম্বারে নিয়ে যাব, তুমি ওখানে ওগুলো শিখতে পারবা। তো ঠিক আছে, সকালে উনি আগে চলে গেছেন। তারপরে আমাকে মানে একটা লোক দিয়ে, ওনার ছোট ভাই মনে হয় সেটা, আমাকে নিয়ে গেছেন। এরকম কয়েকদিন ছিলাম। এরপরে দেখি আরেকদিন আমি যখন ওনার চেম্বারে গেছি, ওখানে মানে কিভাবে দাঁত বানাবে এগুলো টেগুলো দেখতাম, গরম পানি দাও দিতাম, এটা করো ওইটা করো। উনি যখন চিকিৎসা করতেন তখন আমি ওনার সাথে থাকতাম, যে ওখানে যে যে যন্ত্রপাতিগুলো লাগতো ওগুলো ওনাকে যেতাম আর কি, এরকম করতাম। তারপরে দেখি হঠাৎ একদিন 11টার সময় ভাবি ওখানে উপস্থিত চেম্বারে। তো উনি বলছেন, ওনার একটা মেয়ে ছিল তখন, উনি বলছেন যে কি আমিও আজকে থেকে এখানে চেম্বারে থাকবো। তো স্যার, আমি ওনাকে স্যার ডাকতাম আবার। তো স্যার বলেন যে কেন? বলে না, ও যখন এখানে থাকবে তোমার সাথে কাজ করবে, আমিও এখানে থাকবো, আমি বাসায় যাব না। তো উনি বুঝতে পারছেন কি উনি সেটা কেন বলেছেন। তো আমিও কিছুটা বুঝলে তা আমিও বুঝলাম। তো ঘুরে ফিরে ওই একটাই ঘটনা, যে আমার সাদা চামড়াটাই সব জায়গায় আমার জন্য কালো হয়ে দাঁড়ায়। তো ওগুলো নিয়ে ওনাদের মধ্যে বোধহয় ঝগড়াঝাটি হয়েছে। উনি একটা সময় গিয়ে 15-20 দিন পরে উনি আমাকে বলেন যে বোন, আমারও তোকে রাখা আমার পক্ষে সম্ভব না, আমার সংসার ভেঙে যাবে, তুই অন্য কোথাও চলে যা। তো আমি বললাম যে আমি কোথায় যাব, আমার তো যাওয়ার কোনো ঠাঁই নেই। আমাকে 500 টাকা দিলে, বাড়িতে ঠাঁই নেই, বাবার বাড়ি নেই, শ্বশুর বাড়ি নেই, নিজের থাকার কোনো ঠাঁই নেই। একটা ছেলে আছে, সেটা কোথায় সেটাও জানে না, মাকে দিয়ে আসছে। থাক, এভাবে বেঁচে থেকে কি করবো। আমাকে 500 টাকা দিলেন। 500 টাকা নিয়ে আমি একেবারে সাগরের পাড়ে চলে গেছি। তা বাঁচবো না, কিসের জন্য বাঁচবো, আমার যখন কিচ্ছুই নেই। তার উপরে যে মানুষের বাসায় কাজ করবো ওইরকম আমাকে রাখে না, আমার সাদা চামড়াটা দেখলে কেউ আমাকে কাছে বুয়া হিসেবে রাখে না। তারপরে আমি ডিসিশন নিলাম যে আমি মরেই যাবো। তো আমি সাগরে ঝাঁপিয়ে পড়ি। তখন দেখতে পাচ্ছিলাম দূর থেকে একটা স্পিড বোট আসতেছিল, ছোট স্পিড বোট গুলো 2জন লোক ছিল, ওরা আমাকে তুলে নিয়েছে। লোকটা ছিল খ্রিস্টান, জন ব্যাপটিস্ট নাম, উনি মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। পরে জেনেছি উনি আমাকে তুলে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেছেন। 2 দিন ওখানে টাকার পরে সুস্থ হয়ে করে উনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কেন সুইসাইড করতে চাইছো। আমি বলছি আমি বেঁচে থেকে এবার কি করবো, আমি কি হয় দুনিয়াতে, যেখানেই যাই সেখানেই আমার জন্য বাধা, কিভাবে বাঁচবো আমি। তখন উনি বললেন যে তুমি কি আমার কথা শুনবা। যে কি শুনবো, সবাই তো আশ্বাস দেয়, যে যেটা বলে সেটা করি, ফলাফল তো সে জিরোই, আর কি শুনবো। তা আপনিও হয়তো সেরকমই কিছু করবেন, ব্যতিক্রম কিছু তো হবে না। বলে যে না সেরকম কিছু না, আমার 2টা বোন আছে। আমার একটা বোন সিডন সিটিতে থাকে জামাই নিয়ে, তার 2টা ছেলে আছে, সে গার্মেন্টসে চাকরি করে ফিরে বুটে। তুমি যদি আমার সাথে আমাদের বাড়িতে চলে যাও, আমার 2 বোন তুমি সহ 3 বোন হবা, আমার বোনের সাথে তুমি চাকরি করতে পারবা। ঠিক আছে, আসলাম ওনার সাথে। ওখানে যে খ্রিস্টান একটা আছে না, মরিয়ম আশ্রম, খ্রিস্টান পল্লী আছে, একটু অন্নভূলি নদীর পারে,
ওখানে গেলাম। তো ওখানে উনি ওনার বাবা মাকে বললেন সবকিছু, ওনার ওয়াইফ আছেন, বাচ্চা আছেন, তো ওরা ইজিলি নিয়েছে। আর যেহেতু আমি অন্য ধর্মের একটা মেয়ে, তো ওখানে কিছুদিন থাকার পরে জ্যোৎস্না দিয়ে আসলেন। ওনার বোনের নাম ছিল জ্যোৎস্না, হেলেনা ডিসিলভা, জ্যোৎস্না ডাক্তার। উনি আসলেন, উনি আসার পরে আমি ওনার সাথে এখানে চলে আসলাম ফিরিপুরে। এখানে জব রিজেন্সি গার্মেন্টসে ঢুকলাম, চাকরি করতেছে। সেই চাকরি করতে করতেই অসুস্থ হয়ে যায়, ইনফ্লুয়েঞ্জা হয় ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে, জায়গা বদল হওয়ার কারণে। তখন আমি ছুটি নিয়ে চলে আসি। যখন আসতেছি তখন যে একটা লোক আমাকে কিছু বাজে কথা বলেছে। তো তখন আমি ওনাকে জুতা দেখাইছি, স্যান্ডেল দেখাইছি। পরে উনি কি কি যেন বলে বাইক নিয়ে চলে গেছেন। আমি চলে আসছি, তারপর উনি আমাকে ফলো করতেন, জানতাম না আমি সেটা। তো যখন আমি ওই যে আমার অসুস্থ হওয়ার কারণে যখন আমি ছুটি নিয়ে চলে আসছি, তখন দেখি কি আমাদের বাসা ছিল রেল লাইনের পাশে। তো ওখানে কিছু জুপ টুপ ছিল, ওখানে হঠাৎ উনি জুপ থেকে বেরিয়েছেন। যখন ওনাকে দেখছি আমি ভয় পেয়ে গেছি, তা আমি দৌড়ে বাসায় চলে গেছি। তো বাড়িওয়ালা নানা দেখছিলেন, তিনি আমাকে ডাক দিলেন পিছন থেকে। আমি যে নানু ভাই আমি পরে আসবো, এটা বলে আমি চলে গেছি। তো পরে যখন ওনার কাছে গেছে বল দৌড়াচ্ছিস কেন, আমার ওখান থেকে একটা লোক ছিল, ওই লোকটাকে আমি স্যান্ডেল দেখাইছিলাম, কারণ আমি ওনাকে দেখে ভয় পেয়েছি সেজন্য। যাই হোক, উনি আমাকে কিছু করেন নাই। উনি অসম্ভব রকম সুন্দর ছিলেন, লোকটা অসম্ভব সুন্দর, কিছু করেন নাই। আমি চাকরি করতেছি, এর মধ্যে আমাকে যে এক লোক আমাকে তুলে নিয়ে আসে। কিভাবে ঘটনাটা? তখনও মানে ওই দিন আমাদের প্রোডাকশন ছিল না। হ্যাঁ, লাঞ্চ আওয়ারে ছুটি দিয়ে দেয়, লাঞ্চ আওয়ারে না, লাঞ্চের পরে 3টার দিকে ছুটি দিয়ে দেয়। তো আমরা চলে আসতেছি, হঠাৎ একটা মাইক্রো নিয়ে আসি, ওই লোকগুলো আমাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে জানতে পারি যে ওনার আমি মানে আমার পরে যে আমার বিয়েটা হলো আর কি, ওনার নাম। তো উনি ওখানে তো ওনার ফ্রেন্ড, ওরা ছিল মেয়ে স্কুলে যার চিটং কলেজের ছাত্র স্টুডেন্ট। ওরা নিয়ে আমাকে ওনার এক ভাবির আগ্রাবাদে এক ভাবির বাড়িতে নিয়ে গেলেন, ওনাকে ওখানে রাখলেন আমাকে। ওখানে রাখার পরে তারপর দিন আমাকে উনি ওনার ফ্রেন্ডের বাড়িতে নিয়ে গেলেন, রাউজান। এই যে লোকটা তুলে নিয়ে গেল, তাকে কি আপনি চিনতেন? না, চিনতাম না। তো আপনি কিছু বাট উনি আমাকে চিনতেন। কিছু বলছেন না ওনাকে যে আপনি আমাকে এখানে তুলে নিয়ে আসেন? বলছি তো, বলছি না। তখন কি বলে ও? হ্যাঁ, উনি বলছেন যে তুমি অমুকের স্যান্ডেল দেখাইছিলাম। হ্যাঁ, দেখাইছিলাম। তো মা বোন সবার আছে না, আপনাদের জন্য আমরা যারা গার্মেন্টসের মেয়ে, মানে কি খারাপ, গার্মেন্টস মেয়েরা সবাই যদি খারাপ হতো, এখানে তো আপনার মাও তো খারাপ তাহলে। মানে আমাকে ওইরকম করে কথা বলছিলাম। আপনারা মানুষের শুধু বাহ্যিক রূপটা দেখে বিচার করেন, ভাই ভিতরটা ভাবার চেষ্টা করেন না। একটা মেয়েকে দেখলাম, ভালো লাগলো, তাকে যেভাবে হোক আমার পেতেই হবে। কেন? সেটা যদি আপনার বোন, ওটাকে আপনার বোনের চোখে দেখতে পারেন না? তা আমার যে আপনি জানেন আমার জীবনে কত কষ্ট আছে, কত যন্ত্রণা আছে। হ্যাঁ, আমি এত ছোট্ট বয়স, আমার একটা বাচ্চা আছে, আমি সারাদিন কাজ করি, ভালো থাকি, সারা রাত আমি ঘুমাতে পারি না, আমি বাচ্চার জন্য কান্না করি। হ্যাঁ, তা আপনি কি করে কোনো কিছু না জানে কিভাবে একটা মেয়েকে অন্যরকম একটা এরকম কমন পাস করতে পারেন? আপনার বোনকে কেউ করলে তখন আপনার কেমন লাগবে? তখন ওর মধ্যে কি হয়েছে, তোমার বাচ্চা আছে মানে কি পিচ্ছি মেয়ে, তোমার কি বাচ্চা? হ্যাঁ, তখন আমি ওনাকে সব ঘটনা বলছি। ঘটনা বলার পর উনি আমাকে কোনো কথা বলছি, ঠিক আছে আমি এটাকে আমি বিয়ে করবো। হ্যাঁ, তো বিয়ে করবেন উনি। আমাকে 1 মাস ওখানে রাখলেন, হলদিয়া গ্রামে রাখলেন ওনার ফ্রেন্ডের পাশে। ওখান থেকে আনে মাজারে বিয়ে করেছেন, আমার সে মাজারে, বাইজিদ বুসের মাজারে। মানে যিনি যে ভদ্রলোকের কথা আপনি বলছিলেন, যিনি আপনাকে ব্যাপটিস করেছিল, সেই লোক? হ্যাঁ। কি নাম ছিল ওনার? ওনার নাম ছিল লিয়াকত আলী কন্ট্রাক্টর। লিয়াকত আলী কন্ট্রাক্টর। তারপর তো উনি পড়ালেখা বেশি করেন নাই, এসএসসি পাস করেন নাই, বাট লোকটা ভালো ছিল। উনি তো খারাপ হলো তো আমার ক্ষতি করতে পারতেন, কারো ক্ষতি করে আমাকে ছুড়ে ফেলে দিতে পারতেন, মেরে ফেলতে পারতেন। বিয়ে করলেন আপনাকে? হ্যাঁ, তো উনি বিয়ে করে ভাড়া করে লাগলো আমাকে। 6 মাস পরে ওনাদের বাড়িতে নিয়ে গেল, ওনার মা এসে নিয়ে গেলেন। তখন ওদের বাড়িটা অনেক বড়। হ্যাঁ, কিন্তু ওদের যেরকম বড় বাড়ি, ওদের কালচার কিন্তু সেরকম না। কেউ পড়ালেখা করে না, কেউ শিক্ষিত না। হ্যাঁ, মানে চিটংয়ের স্থায়ী লোকদের, আদিবাসী চিটংদের যেরকম কালচার সেরকমই। আচ্ছা, বিহেভ টিহেভ কোনো কিছু ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে গেছে, আমি থাকতেছি। পরে জানতে পারলাম যে দেখি কি যে আমার শাশুড়ি নাকি আমার হাজবেন্ডের জন্য 8টা কেস করেছেন। মানে মা হয়ে সন্তানের জন্য 8টা কেস? ও সব সম্পত্তি নিয়ে। তো আমার বিয়ের পরেও মানে তখন 3টে, যখন আমাকে বিয়ে করতেছে তখন 3টা কেসের রায় হয়েছে। উনি খালাস পেয়েছেন, উনি দোষী না। আচ্ছা, তার বিয়ে পর আর বাকি 5টা হয়েছে। তো যাই হোক, ওখানে আমি সংসার করতেছি, কিন্তু আমার শাশুড়ি আমাকে টোটালি সহ্য করতে পারেন না। হ্যাঁ, আমি গরিবের মেয়ে, আমাকে বিয়ে করে ওনার ছেলে কিছু পাই নাই। হ্যাঁ, সেজন্য
উনি আমাকে খুব টর্চার করতেন, আমার শাশুড়ি। জি। এমন অবস্থা হয়েছে যে আমি করে সব কাজকর্ম করলাম, ওনার 8টা মেয়ে, 2টা মেয়ে বিয়ে হয়েছে, বাকি সবগুলো ছোট ছোট। তো ওদের পায়খানা প্রস্রাব সব আমি পরিষ্কার করতাম, কাপড় মানে আমার বাচ্চার মতো আমি বড় করেছি ওদেরকে। ওরা কিন্তু আমার গায়ে হাত তুলতে দ্বিধা করে নেই। তো পরবর্তীতে দেখি কি যে এই অবস্থার মধ্যে আমার ছেলেটা হলো সেকেন্ড ছেলে, ওখানে বড় 93 নম্বরের 26 তারিখ আমার ছেলে হলো। ভালো ছিলাম, ছেলে 2 বয়স, যখন 2 বছর তখন উনি আরেকটা বিয়ে করলেন। মানে আপনি ওনার ফার্স্ট ওয়াইফ ছিলেন? জি। আচ্ছা। বিয়ে করছেন যে মানে এটা ওনার বড়ুয়া ছিল, ওনার ওই মহিলারও আগে বিয়ে হয়েছিল, আগে করে ওনার ছেলে আছে। তো উনি পড়ালেখা জানতেন না, এখানে মানে সবাই বলতে শুনেছি মহিলাটা ভালো ছিলেন না। তো ওই রকমের মধ্যে ওকে উনিও মানে ওনার কয়েকজন ফ্রেন্ড নিয়ে মেয়েটাকে এনেছে, তারপরে ওনার ভালো লেগে গেছে, ওনাকে বিয়ে না করে ওভাবে রেখে দিয়েছে। মানে আলটিমেটলি আপনার মতোই কিছুটা কেস। হ্যাঁ, তো ওনাকে বিয়ে করে বিয়ে না করে মানে ওখানে আরেক জায়গায় ভাড়া করে নিয়ে রেখে দিয়েছে, ওখানে ওনার একটা ছেলে হয়। তো যাক 2 বছর এখানে ওরকম রাখার পরে ওনার মানে একেবারে উনি ফকির হয়ে যান, কোনো কাজকর্ম করেন নাই, জমানো যা ছিল সব গিয়েছে সব। তারপরে বলতেছে মানে এখন আমি কি করবো? তো আমি বলছি ঠিক আছে, ভালো হোক বা খারাপ হোক তুমি তো আমার সব কিছু। তো আমি সেলাই কাজ করতাম, তখন আমার একটা সেলাই মেশিন ছিল, ওটা বিক্রি করে ওদের ওখানকার বাসা ভাড়াটা দিয়ে বাড়িতে চলে আসে। তারপরে আমার নতুন অধ্যায় শুরু হলো আমার লাইফে। আমি ভাবছিলাম কি, তা আমি ওর সাথে সতীনের মতো থাকবো না, আমি মানে বান্ধবীর মতো থাকবো, বোনের মতো থাকবো। তা আমি সারাদিন কাজকর্ম সব করতাম, ও কোনো কাজ করতাম না। ও সন্ধ্যাবেলা ওই আমার স্বামী আসলে যে ও কিন্তু প্রচুর ড্রিঙ্ক করতো, মানে আপনার হাজবেন্ড ড্রিঙ্ক করতো? প্রচুর ড্রিঙ্ক করতেন। তো ওকে বলতেন, আমি ওকে গালি দিয়েছি, এই করেছে সেই করেছে, পরে আসে উনি আমাকে মারতেন। তারপরে এইবার